তো আমরা পড়াশোনার মধ্যে সরাসরি চলে যাই। সাজেশন এটা তো না। আচ্ছা, শীটটা সবাইকে দেওয়া হয়েছে। আর এইখানে 1 থেকে 32 পর্যন্ত আমরা পড়ছিলাম কোনো এক শুক্রবারে। তো এই 32 পর্যন্ত নিজেরা সলভ করবেন। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে দেখাইতে পারবেন, আমি এটা সলভ করে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 33 থেকে শুরু করতেছি। ওকে, প্রথমটা দেখেন 33 নম্বর কি বলছে, কোনটি আকৃতি প্রকাশ করে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আপনারা কেউ কি অ্যান্সার বলতে পারবেন? এইটা কেউ কি অ্যান্সার বলতে পারবেন? 33 নম্বর আমার মনে হচ্ছে এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা হওয়ার কথা, যতটুকু জানি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি বুঝাই দিচ্ছি জিনিসটা। প্রথম যেই 32টা এমসিকিউ সেটা কিন্তু আমি আগেই পড়াই দিছি আপনাদের। এটা নিজেরা সলভ করবেন, না পারলে আমাকে দিবেন, আমি সলভ করে দেব। আমরা আজকে 33 থেকে শুরু করতেছি। কোনটি আকৃতি প্রকাশ করে? এটার উত্তর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। খেয়াল করেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তর বোঝায় 1 2 3 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝায় হচ্ছে এসপিডিএফ। তো আমরা জানি যে এস অরবিটাল বা এস উপশক্তি স্তর হচ্ছে গোল, আর পি উপশক্তি স্তর হচ্ছে ডাম্বেল আকৃতির, আর ডি উপশক্তি স্তর হচ্ছে ডাবল ডাম্বেল। তাহলে এই যে আকৃতিগুলো আসতেছে কিন্তু এসপিডিএফ থেকে, আর এসপিডিএফ হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? খেয়াল করেন, এন এর মান 1 হইলে এল এর মান 0 হইতে পারবে, এম এর মান 0 হইতে পারবে, এটা গ্রহণযোগ্য। বাকিগুলো কেন গ্রহণযোগ্য না সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এন এর মান 2 হইলে এম এর মান -2 হইতে পারবে, এল এর মান 1 হইতে পারবে। ও আচ্ছা, এটা হবে না, সরি। এল এর মান তো 0 হওয়া পসিবল না। এল এর মান এল এর মান হ্যাঁ 0 তো হয়, সরি সরি সরি। নিচেরটা উপরেরটা পসিবল, এটা পসিবল। ঠিক আছে, এটা কেন পসিবল না খেয়াল করেন। এল এর মান যদি 1 হয়, এম এর মান হবে -1 থেকে +1 পর্যন্ত, তাহলে -2 পসিবল না। এন এর মান 3, এল এর মান 1 হইলে এম এর মান তো 2 হইতে পারবে না। এল এর মান 2 হইলে এম এর মান 3 হইতে পারবে না। সো অ্যান্সার প্রথমটাই। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আপনি করেন, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 3টা, তাহলে তার শেষ ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে থাকে। এন এর মান 2, আমি যদি NH/2 পাই, কথাটা বুঝেন, কৌণিক ভরবেগের সূত্র কী ছিল? NH/2 পাই। এন এর মান 2 বসান, তাহলে 2H/2 পাই। 2 কাটাকাটি করলে H/পাই আসবে অ্যান্সার। H/পাই এটা হবে অ্যান্সার। 2H/2 পাই বা H/পাই। H পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হলে ওই কক্ষের ইলেকট্রনের গতিবেগ কত? তাহলে এটা আপনারা পারবেন। কিভাবে পারবেন আমি লিখে দিচ্ছি। আমরা কি জানি বলেন তো, mvr = nh/2 ইন্টু পাই। তাহলে খেয়াল করেন, ইলেকট্রনের ভর আপনারা জানেন, এম এর মান জানেন, ভি এর মান চাইছে, আর এর মান প্রশ্নে দেওয়া আছে, চতুর্থ কক্ষপথ মানে এন এর মান 4, এইচ এর মান জানেন, পাই এর মান জানেন। সো এখান থেকে আপনারা ভি এর মানটা বের করে ফেলবেন। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণনত ইলেকট্রনের কৌণিক ভরবেগ 3H/2 পাই, গ নাম্বার হবে অ্যান্সার। স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা বের করে ফেলবেন, H/2 পাই আসবে, কারণ স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন পরমাণুর আবর্তনশীল ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক, এটা কিন্তু সঠিক না। ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক কোনটা? স্পিন কোয়ান্টাম। তাইলে প্রথমটা সঠিক না। এম এর মান এল এর উপর নির্ভরশীল, এটা সঠিক। M = 0 থেকে
প্লাস মাইনাস এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা এল হবে, ঠিক আছে? তাহলে এটাও সঠিক, এটা 1 না, এল হবে। তাহলে অ্যান্সার হবে 39-এর 2 এবং 3। তাহলে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আপনারা সাথে সাথে চাইলে অ্যান্সারও মিলাইতে পারেন, ভুল হলে বলতে পারেন। উদ্দীপকের আলোকে 40-41 নং প্রশ্নের উত্তর দাও। কিউ মৌলের সর্বশেষ অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে খেয়াল করেন, কিউ মৌলটা 1 নম্বর গ্রুপের চতুর্থ যেটা মৌল সেইটা। তাহলে 1 নম্বর গ্রুপে কারা কারা আছে? হাইড্রোজেন, তার নিচে আছে লিথিয়াম, আর তার নিচে আছে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আসবে এইরকম, যে আমার আর্গন থাকলো 18টা থাকলো, তারপরে হচ্ছে আমার 4s1। তাহলে সর্বশেষ অরবিটাল হচ্ছে 4s1। তাহলে এস এর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কত? 0। তাহলে অ্যান্সার হচ্ছে 0। উদ্দীপকের সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। শিখা পরীক্ষা তো আমি আপনাদের পড়াই নেই, শিখা পরীক্ষা আসার সম্ভাবনাও কম। আচ্ছা, এটা একটু অ্যান্সারটা দেখে আপনারা মুখস্থ করে যাবেন। 41 নাম্বারটা আপাতত 41 নাম্বারটা মুখস্থ করে যাবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড করে স্টার্ট করছি। আচ্ছা, এরপরে আসেন কোয়ান্টাম শক্তি স্তরের শক্তিক্রম এবং আকৃতি। ওকে, কেউ না বুঝলে জিজ্ঞেস করেন। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? এটা আপনারা করবেন, আমি জাস্ট বলে দিচ্ছি। এখানে n এর মান 6, l এর মান হচ্ছে 1, 6 আর 1 7। এখানে 5 আর d এর মান 2, এটাও 7। 4 আর f এর মান 3, এটাও 7। 7 আর s এর মান 0, এটাও 7। সবগুলোর n প্লাস l এর মান 7। তাহলে সবগুলোর n প্লাস l এর মান যদি সেম হয়ে যায়, তাহলে যার n এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে সবচেয়ে ছোটকে 4f, তাহলে ইলেকট্রন 4f এ আগে প্রবেশ করবে। ম্যাগনেসিয়াম মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা দেখি, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা কীরকম? আপনার নিয়ন থাকলো, তারপরে কি আসলো? 3s1, সরি 3s2। তাহলে আমরা এস এর মধ্যে একটা ঘর হবে, সেই একটা ঘরের মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। এখন সর্ববহিস্থ স্তর মানে দ্বিতীয় ইলেকট্রনটার জন্য। তাহলে খেয়াল করেন, n এর মান হবে 3, তাহলে n এর মান 3। l এর মান হবে 0, তাহলে এখানে l এর মান 1, এটা হবে না। তাহলে নিচের 2টা থেকে কোনো একটা হবে। n এর মান 3, l এর মান 0। এবার আসেন m এর মান তো 0 হবেই। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। শেষ পর্যন্ত যাওয়াই লাগলো না, কথা বুঝতে পারছেন? আর এখানে এটা আপনি অটো মিলাইতে পারবেন। দেখেন, l এর মান 0 হইলে m এর মান কিন্তু কখনো 1 হওয়া পসিবল না। এভাবে আপনি মিলাইতে পারেন। পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল কয়টি? অরবিটাল সংখ্যার সূত্র হচ্ছে n², আর ইলেকট্রন সংখ্যার সূত্র হচ্ছে 2n²। একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, এটা সবসময় মনে রাখবেন। তাহলে পঞ্চম শক্তি স্তরে অরবিটাল 5² মানে 25টা। উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? শক্তি হিসাব করেন, 3d, d এর মান 2, তাহলে 3 আর 2 5, 4 আর 3 7, 5 আর 1 6, 6 আর 0 6। তার মানে এটা হচ্ছে আমার উচ্চ শক্তি স্তরের অরবিটাল, এটার মান হচ্ছে 7। n প্লাস l এর মানটা নির্ণয় করবেন। পি উপশক্তি স্তরের জন্য l এর মান 1, ঠিক আছে। m এর মান -1 0 +1, ঠিক আছে। অরবিটাল সংখ্যা 2টা, পিতে অরবিটাল সংখ্যা 3টা, সো এটা সঠিক না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 1 ও 2। সবাই কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন, সবাই একটু ওয়াই লিখেন বুঝলে। ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? এখানে আপনারা যেটা করবেন, সবার শক্তি বের করবেন। শক্তি বের করে সেই শক্তি অনুযায়ী আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে। সবগুলার n প্লাস l এর মান বের করবেন। যার n প্লাস l এর মান সবচাইতে কম সে সবার শুরুতে, যার তার চেয়ে বেশি সে তারপরে, এরপরে যার সে তার, এরকম করে মিলাবেন। যদি কখনো 2টার n প্লাস l এর মান সমান হয়ে যায়, তাহলে আপনারা যার n এর মান ছোট সেইখানে ইলেকট্রন আগে চলে যাবে। ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করে? আউফবাউ নীতি, ঠিক আছে। যেই শক্তি স্তরে শক্তি কম সেখানে আগে ঢুকে, যেখানে শক্তি বেশি সেখানে পরে ঢুকে। আউফবাউ নীতি অনুসারে নিচের কোন ক্রমটি সঠিক? এটা আপনারা বের করবেন। নিচের কোনটি আউফবাউ নীতির বিকল্প রূপ? আউফবাউ নীতির বিকল্প রূপ হচ্ছে n প্লাস l এর নিয়ম। আমরা আউফবাউ নীতি কিভাবে নির্ণয় করি? n প্লাস l দিয়ে। ক
কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? এটা হচ্ছে 3D, 4s না, কিন্তু অনেকে 4s মনে করতে পারেন, এটা কিন্তু 4s না। গুণগত রসায়ন তো আমি পড়াইছি তাওহিদ, এত বুঝার কথা। আর এখানে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে শফিউদ্দিনের, ওদের পরীক্ষা, ঠিক আছে, ওদের পরীক্ষা। সো আমাকে একটু দ্রুত টানতে হইতেছে, কিছু করার নাই। দেখেন কি কি বলতেছি, মনে রাখেন, পরে আপনি নিজে যখন সলভ করবেন তখন মিলায়েন, ঠিক আছে? আর না বুঝলে আমাকে বললেন, শেষ করতে হবে তো, কিছু করার নাই। 120 টাইম শিখবে, আমরা মাত্র 50টাতে আসছি, অলরেডি 13 মিনিট চলে গেছে। আচ্ছা, আমি একটু স্লো করতেছি। কপারের ইলেকট্রন বিন্যাস যদি আপনারা করেন তাহলে কীরকম আসবে? বাকিদের কাছেও কি অনেক স্পিড লাগতেছে? একটু বললেন তো, সবাই একটু রেসপন্স করেন। বাকিদের কাছে কি স্পিড লাগতেছে অনেক, যে বুঝতেছেন না আমি মানে পরে চলে যাচ্ছি এরকম? আচ্ছা দেখেন, 29তম ইলেকট্রন মানে সর্বশেষ ইলেকট্রন। 4s1 যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিন্তু আপনার 19তম ইলেকট্রন। আর 29তম ইলেকট্রন হচ্ছে 3D9। তারপর তার মানে হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে 3D। তবু আমি একটু চেক দিই, 51 গ, 51 গ, একটু যদি চেক দিই, 51 গ, হ্যাঁ ঠিক আছে, ওকে। 52 নম্বরটা, নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? এটা আমি আপনাদের পরীক্ষায় দিয়েছিলাম। দেখেন হুন্ডের নীতি কি বলে, একাধিক অরবিটাল যদি থাকে, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আগে দিয়ে নিতে হবে। এখন এস এর কথা চিন্তা করেন, এস এর মধ্যে ঘর একটাই, আপনি চাইলেও সেখানে হুন্ডের নীতি খাটাইতে পারবেন না। হুন্ডের নীতি হচ্ছে সবাইকে একটা করে দিবেন, তারপরে ডাবল হবে। আগে সবাই সিঙ্গেল হবে, সবাই সিঙ্গেল হওয়ার পরে একজন একজন করে ডাবল হবে। সবাই সিঙ্গেল হয় নাই, এমত অবস্থায় কেউ ডাবল হয়ে যাবে, বিষয়টা এরকম হওয়া যাবে না। এটা হচ্ছে হুন্ডের নীতি। কিন্তু এস অরবিটালে আপনার সেকেন্ড যে ইলেকট্রনটা, সেটা না চাইতেও ওই ঘরের মধ্যেই দিতে হবে। এটার অ্যান্সারটা হচ্ছে এস অরবিটাল। নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী হবে? হুন্ডের নীতি। নিম্নের কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? এখানে বলছে প্রযোজ্য। খেয়াল করেন তো, এন এর লাস্ট শক্তি স্তরে কি হচ্ছে? 3s1। এখানে চাইলেও কিন্তু আপনি হুন্ডের নীতি খাটাইতে পারতেছেন না। এইচির ক্ষেত্রে 1s2, আর বেরিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে? 1s2, 2s2। তাহলে খেয়াল করেন তো, আচ্ছা খেয়াল করেন, এটাও এস, এটাও এস, এটাও এস, তাহলে আমরা জানি এস অরবিটাল হুন্ডের নীতি অক্ষম। অক্সিজেন যদি করেন তাহলে আপনি কি পাবেন? 1s2, 2s2, 2p4। তাহলে এইখানে কিন্তু হুন্ডের নীতি প্রযোজ্য, কথা বুঝতে পারছেন? এইখানে হুন্ডের নীতি প্রযোজ্য। আরে খোদা, আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা মুছে দিচ্ছি আপাতত। আশা করি সবাই বুঝতে পারছেন, এস অরবিটাল হুন্ডের নীতি প্রযোজ্য না। নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি প্রযোজ্য নয়? যার মধ্যে এস আছে। এখানে আরেকটা কাহিনী দেখেন, যদি আপনি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন তাহলে আসবে এরকম 2p3, আমি শেষটা লিখতেছি। ফসফরাস আসবে 3p3, সালফার আসবে 3p4, আর ক্লোরিন আসবে 3p5। পার্থক্যটা দেখেন, এখানে p3, তাহলে তিনটা ঘরে আগে তিনটা দিয়ে নিতে হবে, তাহলে এখানে হুন্ডের নীতি মানতে হবে, প্রযোজ্য। এখানেও দেখেন p3, তাহলে p এর 3 ঘরে তিনটা দিয়ে নিতে হবে, হুন্ডের নীতি প্রযোজ্য। p4, তাহলে p4 এর কথা চিন্তা করেন, আপনি যদি এরকম ভাবে দেন যে আমার 3টা ঘর আছে, প্রথম 2টাতে আমি 2টা করে দিয়ে দিলাম, তাহলে কি হুন্ডের নীতি মানবে? মানবে না। তার মানে আমার এখানে হুন্ডের নীতি অনুসারেই ইলেকট্রনটা দিতে হবে, 3টা ঘরে দিব, আর প্রথম ঘরে আমি ডাবল দিব। ক্লোরিনের ক্ষেত্রে যেটা হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি যদি হুন্ডের নীতি মেনে তারপরে ইলেকট্রন বসাই তাহলে কি হবে? ধরেন প্রথমে ক্লোরিনকে একটা দিলাম, তারপরে দ্বিতীয় ঘরে একটা দিলাম, তারপরে তৃতীয় ঘরে একটা দিলাম। এবার 4 নম্বর ইলেকট্রনটা কি প্রথমটার পরে আসবে?
তাহলে এই যে 4 নাম্বার ইলেকট্রন, এই যে 5 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে 3p5। এটা আমি কিভাবে দিলাম? হুন্ডের নীতি মেনে দিছি। এবার আসেন হুন্ডের নীতি না মাইনা যদি দিতে চাই, তাহলে আমি হুন্ডের নীতি মানতে চাচ্ছি না, তাহলে দেখি তো এটা ঠিক হয় কিনা। প্রথম ঘরে 2টা দিয়ে দিলাম, দ্বিতীয় ঘরে 2টা দিয়ে দিলাম, বাকি আছে একটা, ওটা তৃতীয় ঘরে দিলাম। দেখেন হুন্ডের নীতি না মাইনাও কিন্তু আমার ইলেকট্রন বিন্যাসটা সঠিক হচ্ছে। তাইলে এইখানে হুন্ডের নীতি প্রযোজ্য হচ্ছে না। কথা বুঝতে পারছেন? যখন দেখবেন হুন্ডের নীতি না মাইনাও যদি আপনি ইলেকট্রন দেওয়া শুরু করেন, মানে প্রত্যেক ঘরে ডিরেক্ট 2টা করে দেওয়া শুরু করেন, এরপরও যদি ইলেকট্রন বিন্যাসটা সঠিক হয়ে যায়, তখন আপনি বুঝবেন যে এখানে হুন্ডের নীতি প্রযোজ্য না। আশা করি বুঝাইতে পারছি। ওকে, রিডবার্গ ধ্রুবকের মান কত? এখানে কিন্তু এই পাশে মিটার দেওয়া আছে, বুঝেন। তাইলে 109,678 10⁵ যদি আমরা করতাম, সরি 10⁵ করলে হয় পার সেন্টিমিটার, তাহলে এটা হবে 10⁷, পার মিটারে নিলে হবে 10⁷। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, মিটারে নিলে কিন্তু 7 হবে। আচ্ছা, যারা বুঝতেছেন না তাদেরকে আমি এটা একটু দেখাই, খেয়াল করেন কীভাবে মিলাবেন। আমরা যেটা পড়ছিলাম 109,678, এটা হচ্ছে পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার। তাহলে এখন খেয়াল করেন, আমি যদি এখানে একটা দশমিক বসাই, তাহলে কয় ঘর আগে দশমিক বসাইতেছি? 1 2 3 4 5, 5 ঘর আগে যদি আমি এখানে একটা দশমিক বসাই, তাহলে 10⁵ হবে একটা। তো 10⁵ কখন? যখন পার সেন্টিমিটার। তাহলে পার মিটারে নিতে হইলে 100 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে নিতাম, তাহলে 100 দিয়ে ভাগ দিতাম, কিন্তু আমরা পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিচ্ছি, তাই 100 দিয়ে গুণ হবে। এখানে কিন্তু উল্টায় যাবে, ঠিক আছে? সো 10⁷ হবে অ্যান্সার। কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়? এটা সুন্দর প্রশ্ন বলছে। আমি আজকে আপনাদেরকে যে সাজেশনটা দিছি, সেখানে একটা কথা লিখে রাখছিলাম যে লাইম্যান সিরিজ হচ্ছে ইউভি, বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান, বাকি সব হচ্ছে আইআর। এখানে দেখেন লাইম্যান সিরিজের একটাই আছে, ক নাম্বারটা দেখেন 7 থেকে 1, তাহলে এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2। তাহলে যখন N1 এর মান 1 হয় তখন লাইম্যান সিরিজ হয়, আর লাইম্যান সিরিজ হইলে আমরা জানি সেটা ইউভি হয়, ঠিক আছে? তো যারা জানেন না তারা চাইলে লিখে রাখতে পারেন। আমি আপনাদের কাছে যে কাগজ দিছি সেই কাগজে লেখা ছিল যে যদি লাইম্যান হয় তাহলে সেটা হবে ইউভি, আর যদি বামার হয় তাহলে সেইটা হবে আপনার দৃশ্যমান বা ইংলিশে হচ্ছে ভিজিবল, বাকি সব আপনার হবে আইআর। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা কত? কেউ একজন অ্যান্সার দেখে আমাকে একটু বলেন তো, যদি কারো কাছে শিট থাকে। আচ্ছা আমি বলতেছি 58 নাম্বার, 58 ক। আপনারা এই ইয়াগুলো একটু মনে রাখেন, বই থেকে একটু পড়ে যায়েন কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, নাহলে ধরা খেয়ে যাবেন। 535, এটা আমি লিখে দিয়েছিলাম আপনাদেরকে, এটা একটু খেয়াল করেন। কোনটি দৃশ্যমান বর্ণালী? এই যে একটু আগে লিখে দিয়েছি, বামার সিরিজ দৃশ্যমান হয়, তাহলে অ্যান্সার হচ্ছে বামার সিরিজ। ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়? এটা মুখস্থ প্রশ্ন, আমি অ্যান্সার বলতেছি, দাঁড়ান। 60 এর অ্যান্সার হচ্ছে ক, 60 এর অ্যান্সার হচ্ছে ক। তাহলে মনে রাখবেন ওয়াইফাই এর জন্য ব্র্যাকেট সিরিজ, ওয়াইফাই এর জন্য ব্র্যাকেট সিরিজ। আচ্ছা আমি আপনাদেরকে একটা পেজ ওপেন করতেছি, আপনারা একটু স্ক্রিনশট নেবেন। একটা পেজ ওপেন করতেছি, একটু স্ক্রিনশট নেবেন। এইখানে না, একটু ওয়েট করেন, আপনারা একটু স্ক্রিনশট নেবেন, আমি একটা পেজ বের করতেছি।